নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশটা এখন ভারত বিরোধী জঙ্গি দ্বারা পরিচালিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে এবং সেই অনেকগুলোই আলামত আমরা দেখতে পাচ্ছি এবং সেই যুদ্ধ প্রস্তুতিটা ভারতের পক্ষ হয়ে না, বরং পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের বিপক্ষে একটা যুদ্ধ প্রস্তুতি তাদের চলতেছে। গতকাল আমার এক ইউটিউবার বন্ধু একটি ফোন করে বললেন যে একটা ফেসবুকের একটা গ্রুপে, বাংলাদেশি গ্রুপে একজন পোস্ট দিয়েছে যে বাংলাদেশ নাকি পাকিস্তানের বিমানকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে ভারতকে আক্রমণ করার জন্য। এটা নাকি ছিল পোস্ট সেই গ্রুপে এবং সবাই নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছিল কমেন্টে। তো আমি জানি না যে ওই জাতীয় গ্রুপে মানে আমার সেই ইউটিউবার বন্ধুটি কি করে থাকলো। তো তিনি সেইখানে মন্তব্য করলেন যে এই ফাঁকে ভারত বাংলাদেশ দখল করে নিলেই হয়। এই মন্তব্য করার পরে তাকে যথেচ্ছা গালাগালি, মালাউন বা যত ধরনের কথা আছে, তারপরে সামহাও সেইখানে কিছু অতি উৎসাহী লোকজন আছে, তার বাংলাদেশের বাড়ির ঠিকানা বের করেছে, বাড়ির ভাই বোন কারা আছে না আছে এগুলির বের করেছে এবং হুমকি দামকি দিচ্ছে সমানে। এই পরিস্থিতিতেই একটা সংবাদ আমাদের সামনে আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেসিক্যালি বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন, বা বাংলাদেশ যে প্রস্তুতি নিচ্ছে সেটা তিনি রীতিমতো স্বীকার করেছেন। তিনি বাংলাদেশের সেনাবাহিনীর বা বিমান বাহিনীর একটি মহড়া দেখতে গিয়েছিলেন, এয়ার শো দেখতে গিয়েছিলেন এবং সেইখানে খুব গদগদ কণ্ঠে বলছিলেন যে আমাদের বাংলাদেশের পাইলটরা বা আমাদের বাংলাদেশের সেনারা যে এত চৌকস, এত সুন্দরভাবে, এত নাইস ফরমেশনে এরকম ট্রেনিং দিতে পারে আমার জানাই ছিল না। আমার বুকটা ভরে যাচ্ছে গর্বে যে আমরাও পারি। মানে নর্মালি যেভাবে তিনি বলেন আর কি, যে বাংলাদেশ নাকি এখন পৃথিবীর আশার বাতিঘর, পৃথিবীকে আলো দেখাবে বাংলাদেশ। তারপরে আমরা ছোট মাঠের খেলোয়াড় না, আমরা বড় মাঠে খেলি। বাংলাদেশের এই মেধাবীরা, এই যে টোকাইরা নাকি বিশ্ব নেতৃত্ব দেবে, এই জাতীয় তিনি কথাবার্তা রেগুলার বলেন আর কি। তো সেইখানে তিনি বলেছেন যে যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, যুদ্ধ প্রস্তুতি নিয়েই আমার ঘোরতর আপত্তি রয়েছে, কিন্তু বর্তমান বিশ্বে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব। আমাদের কাছেই ভারত পাকিস্তান যুদ্ধ হয় অবস্থা হয়ে গিয়েছে। সো আমাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি না নিলে মানে সেটা হবে আত্মঘাতী। তো শুনুন তার বক্তব্যটা। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, যে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা প্রস্তুতির কোনো জায়গা নেই। বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে
যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। তো দর্শক, তিনি বলেছেন বর্তমান বিশ্বে চারিদিকে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি এবং ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা, এবং এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। এবং আমরা জানি যে অলরেডি অনেক দিন ধরেই পাকিস্তানের সেনারা বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের সেই লালমনিরহাটের দিকে যেই একটা 150 বছরের পুরানো একটা এয়ার স্ট্রিপ আছে যেটা ব্রিটিশ সৈন্যরা ব্যবহার করত, তো সেই এয়ার স্ট্রিপকে তারা পাকিস্তানের সহায়তায় পুনর্নির্মাণ করতেছে এবং সেটা খুবই চিকেন নেকের খুব কাছাকাছি, এবং এই বিষয়ে ভারত সতর্ক এবং বাংলাদেশ সেটা করতেছে। এবং এটা তারা বলছে যে এই উত্তরাঞ্চলে সুবিধার জন্য আমাদের এই এয়ার স্ট্রিপটা দরকার, কিন্তু বেসিক্যালি এটা পাকিস্তানের সহায়তায়, পাকিস্তান এবং চীনাদের সহায়তায় বাংলাদেশ সেটা করতেছে। তো যাই হোক, এই গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর ঘাঁটি বীরুত্তম একে খন্দকারে অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় অবলোকন শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলি বলেন। ইউনূস বলেন যে অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ, পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না, যুদ্ধ প্রস্তুতিও অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কিন্তু সেখানে এই যুদ্ধের প্রস্তুতি না নিয়ে থাকা সেটা অসম্ভব। আমাদের কাছে ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে, সকালে খবর দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ, এই রকম পরিস্থিতির মধ্যে আমরা বাস করি। কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আদা আদি প্রস্তুতির জায়গা নেই, অর্থাৎ আমাদেরকে জেতার জন্য প্রস্তুতি নিতে হবে। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি সেটা আমাদের চেষ্টা থাকতেই হবে। তিনি বলেন যুদ্ধ একটি ব্যয়বহুল ব্যাপার, আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে, এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতির দেশ হয়ে গড়ে উঠতে পারেনি, তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সব সময়, কিন্তু যুদ্ধের প্রস্তুতিতেও থাকতে হবে। তিনি এইখানে বলে গেলেন, দোষারোপ করে গেলেন যে আগের সরকার নাকি যথেচ্ছাচার করেছে এবং অর্থনীতির লুটপাট হয়েছে, কিন্তু আগের সরকারের অনেকগুলি প্রজেক্ট ছিল, এই সরকারের কি কোনো প্রজেক্ট আছে? আগের সরকারের প্রবৃদ্ধি ছিল 6%-এর ওপরে, এই সরকারের প্রবৃদ্ধি 3% কেন? আগের সরকার তো লুটোপুটো খেয়েছে। আগের সরকারকে যখন বলেছে IMF লোন দেবে না বা বিশ্বব্যাংক লোন দেবে না, তখন আগের সরকার নিজের টাকায় পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছে। আর এই সরকাররা যখন বলছে যে তোমাদের তো শর্ত পূরণ হয় নাই, তোমাদেরকে ওই যে 470 কোটি টাকা ডলার ঋণ দেওয়ার কথা ছিল, আমরা এখন অর্ধেক দিয়েছি, আর বাকি অর্ধেক দেওয়া সম্ভব না। এবং বাংলাদেশ ব্যাংকও অলরেডি বাংলাদেশে 2 সপ্তাহ এই উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, কাজ হয়নি। তারপরে বাংলাদেশের যে অর্থ উপদেষ্টা আছে, তারা বাণিজ্য উপদেষ্টা আছে, তারা ওয়ার্ল্ড ব্যাংকে ওয়াশিংটনে এসে 2 সপ্তাহ থেকে সেইখানেও মন গলাইতে পারেনি, তারা ব্যর্থ মনোরথে ফিরে গেছে। ফিরে গিয়ে বলছে যে IMF যদি লোন না দেয় তাহলে আমরা আমাদের মতো করে বাজেট করব। তার মানে না খেয়ে থাকবো আর কি, জনগণকে বলবেন না খেয়ে থাকো, বিষয়টা ওই রকম আর কি, যে আমরা কোনো কাজ করব না, আমরা চুপচাপ থাকবো, যে কয়দিন আসছি এইভাবে যদি কাইটা যাইতে পারে। তারা বলে যে আমাদেরকে বলতেছে যে ডলার মানে মুদ্রার মান বাজারের উপর ছেড়ে দিতে, আমরা যদি বাজারের উপর ছেড়ে দিই তাহলে তো সেই মুদ্রার মান হয়ে যাবে, দাম হয়ে যাবে শ্রীলঙ্কা পাকিস্তানের মতো। তাহলে তোমরা বোঝো দেশের পরিস্থিতিটা কি করছো, যে এখন যদি মুদ্রাকে মার্কেটে ছেড়ে দাও, বাংলাদেশের মানে মুদ্রায় মানে বাংলাদেশের টাকা ডলারের বিপরীতে 230, 40, 250 হয়ে যাবে, যেটা পাকিস্তান বা 280 সেরকম হবে। তাহলে যেটা পারেন না, এবং আজকের যেই একটা খবরে দেখলাম যে
বাংলাদেশ ব্যাংকে IMF লাল তালিকাভুক্ত করেছে। তো এগুলি হচ্ছে ইউনুসের কৃতিত্ব। পাকিস্তানে, ইভেন পাকিস্তানে এবং শ্রীলঙ্কাতে খাদ্যের যেই মূল্যস্ফীতি সেটা এখন নেগেটিভ, এখন আর খাবারের দাম বাড়তেছে না। কিন্তু এখনও এই কোয়ার্টারেও বাংলাদেশের খাবারের দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য 9.9% বাড়ছে। পৃথিবীর আর কোনো দেশে এটা হচ্ছে না। তাহলে কি পরিমাণে মানে অর্থনীতিবিদ এই দিক দিয়া অর্থনীতি যেটা তার পারার কথা ছিল সেটা তিনি পারেন না, আবার যেটা পারেন না মানে শান্তিতে নোবেল পাইছেন, এখন তিনি সেই শান্তির বারতা ভুলে গিয়ে তিনি এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে চেষ্টা করতেছেন। তো তারে দিয়ে যে কিছু হবে না, না শান্তি না যুদ্ধ, কোনোটাই হবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। যাই হোক, বাংলাদেশ তারপরও মানে ওই করে আর কি, ওই সিরা কাঁথার নিচে শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখে, অনেকেই দেখে না? তো এইরকম বাংলাদেশে স্বপ্ন দেখতেছে কিভাবে তারা ভারত দখল করে ফেলবে। তো সম্প্রতি একটা ফেসবুক পোস্টে এই যে বাংলাদেশের যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল, সেই বিডিআর হত্যাকাণ্ডের যেই পুনর্তদন্তের যেই দায়িত্ব যার উপর দেওয়া হয়েছে, সেই ব্যক্তির নাম হলো ফজলুর রহমান। তো তিনি বলেছেন, তিনি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেখানে বলেছেন যে ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এই ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। তো তিনি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সরকারের উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি। তিনি বিডিআর কমিশনের যেই বিডিআর কমিশন যেইটা তদন্ত করতেছে, সেই কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান। তিনি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে যখন আপনি একটা এই ধরনের বক্তব্য দেন, তার মানে আপনি বুঝে শুনেই সেটা দিয়েছেন, তাই না? এবং তিনি কিন্তু শুরুতেই বলেছিলেন যে তিনি সকল তথ্য উদ্ঘাটন করবেন, দেশি বিদেশি ষড়যন্ত্রকে তিনি উদ্ঘাটন করবেন। তিনি একজন তদন্তকারী কি বলে যে কোনো ষড়যন্ত্র যদি থাকে, আমরা দেখব যে এই বিডিআর হত্যাকাণ্ডের দেশি বিদেশি যদি ষড়যন্ত্র কোনো কিছু পাওয়া যায়, আমি সেটা উদ্ঘাটন করব। কিন্তু না, তিনি একদম শুরুতেই প্রতিশ্রুতি দিয়েছেন দেশি বিদেশি ষড়যন্ত্র উদ্ঘাটন করা হবে। তার মানে তিনি ধরে নিয়েছেন সেইখানে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে, বিদেশি ষড়যন্ত্র হয়েছে, দেশীয় ষড়যন্ত্র হয়েছে। তিনি সেগুলি মানে যেটা নর্মালি ওই রাস্তার টোকাইরা যেটা বিশ্বাস করে আর কি, মাদ্রাসা ছাত্ররা যেটা বিশ্বাস করে যে বিডিআর হত্যাকাণ্ডে ভারতের দায় ছিল, তো সেইটাই তিনি তদন্ত করতেছেন কিভাবে ভারতকে এইখানে জড়ানো যায়। এবং এই তদন্তের রিপোর্ট কিন্তু আরও অনেক আগেই দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু উনি তো আর জড়াইতে পারতেছে না বলে বোধহয় রিপোর্টটা আর আসতেছে না। এখন যেই কাজ পারে না, এখন সে অন্য কাজে হাত দিচ্ছে। এবং তিনি সেই অন্য কাজটা কি, এখন তিনি ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে বাংলাদেশকে ঢুকায় দেওয়ার একটা চেষ্টা করতেছেন। তাহলে ওই কোনো তদন্ত হবে না, এমন হইতে পারে যে এই বাংলাদেশের অবস্থায় ফার্দাফাই হয়ে যাবে। অলরেডি বাংলাদেশের অস্তিত্ব সংকটের মুখোমুখি যাচ্ছে। এই যে রাখাইনকে, যেই আরাকান আর্মিকে যে করিডোর দেওয়ার যেই নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে, এইটা বাংলাদেশ উইল বি এ কিলিং ফিল্ড, মানে এমন একটা পরিস্থিতি এখানে। কারণ চায়না মায়ানমারকে সাপোর্ট করতেছে, আর মায়ানমার এই রাখাইনে এই মানবিক বিপর্যয় ঘটানোর কারণই হয়েছে এটা তাদের একটা যুদ্ধের স্ট্র্যাটেজি। তারা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতেছে যে তাদেরকে জলে মারবো, তাদেরকে ভাতে মারবো, তাদেরকে অস্ত্রে মারবো, গুলিতে মারবো, সুতরাং কাট অফ এভরিথিং। কিন্তু সেই কাট অফে যখন বাংলাদেশ একটা লাইফ লাইন এগিয়ে দেবে, তার মানে আপনি একটা ইয়ের মধ্যে, খাঁচার ফাঁদের মধ্যে পড়ে গেলেন, একটা মিলিটারি ফাঁদে পড়ে গেলেন, এবং আপনি তখন কিন্তু মায়ানমার মিলিটারির সরাসরি টার্গেট হবেন। বিকজ ইউ আর হেল্পিং যে মায়ানমারের যেই শত্রু
আরাকান আর্মি, তাদেরকে আপনি হেল্প করতেছেন। যখন আপনি তাদেরকে হেল্প করবেন তখন আপনি তাদের শত্রু। মানে এনিমিস ফ্রেন্ড ইজ মাই এনিমি অলসো, রাইট? দ্যাটস হাউ ইট ইজ। যাই হোক, এরপরে এইখানে শুধু চায়না তো না, এখানে ভারতের হিসাব নিকাশ আছে, আর আমেরিকা তো চাচ্ছে এইখানে সেন্ট মার্টিনস নিয়ে বাংলাদেশের এই একটা এই পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল নিয়ে এইখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করার একটা বিষয় আছে। তো সেই সবগুলি নিয়ে এইখানে, আর আমেরিকা এখানে ঢুকতে পারলে এখানে ঘাটির বিষয় আছে। সো এটা একটা ইন্টারন্যাশনাল একটা প্লেয়িং ফিল্ড হয়ে যাচ্ছে খুব শীঘ্রই, এবং অবস্থাটা খুবই খারাপ হবে। তো যাই হোক, এই ফজলুর রহমান এই পোস্ট দিয়েছে যে ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এই ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। তো এগুলি তো কিছু কিছু বিভিন্ন জায়গায় কথা না হলে তো আর হুট করে তিনি ছেড়ে দেন না, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে। যাই হোক, এরপরেই আবার আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তো আবার কিছুক্ষণ আগে এক কথা বলে আবার এটার ব্যাখ্যা দেওয়া লাগে, বা 1 ঘন্টা পরে ওই পোস্টটি মুছায় ফেলায়, 2 ঘন্টা পরে মুছে ফেলে। এরকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত। ডক্টর ইউনূস বলে আজকে নির্বাচন, সকালবেলায় বলে, বিকালবেলায় তার প্রেস সচিব আরেক কথা বলে। মানে এক একজন এক একভাবে কথা বলে, কোনটা যে রাইট কোনটা যে রং উই ডোন্ট নো। তো যাই হোক, এই পরিস্থিতিতে এই শফিকুল আলম তিনি তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়েছেন যে এই ফজলুর রহমানের যেই পোস্ট, সেইটা যেই ভাষ্য, সেটা বর্তমান অন্তর্বর্তী সরকার সমর্থন করে না। তিনি বলেন বাংলাদেশ সব সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও তা প্রত্যাশা করে। বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল ALM ফজলুর রহমান গতকাল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত অভিমত। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই তার বক্তব্যের সাথে একমত পোষণ করে না। তাহলে তারপরে তিনি আরও বলেছেন যে মেজর জেনারেল ফজলুর রহমানের ব্যক্তিগত মতামতকে সরকারের মতামত হিসাবে বিবেচনা না করার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি। তাহলে যেই লোক ওই যে উই আর লুকিং ফর শত্রুস, এইটা বইলা যে মানে শুরু করে এই তদন্ত শুরু করছে যে ভারতকে কিভাবে আনা যায়, তাহলে এবং এইখানে তিনি ভারত বিরোধী একদম স্পষ্ট মন্তব্য করতেছেন। তো সেই লোককে কি সরকারের মানে এরকম একটা গুরুত্বপূর্ণ তদন্তে রাখা উচিত কিনা? তারা যদি সরকার যদি মনে করে যে তার বক্তব্য সরকারের বক্তব্য নয়, তাহলে তাকে তো স্যাক করা উচিত। এনিওয়ে, এটা খুব উৎকণ্ঠার বিষয় না। ভারত অলরেডি তাদের সীমান্তে ব্যাপক টহল জারি করেছে, এবং বাংলাদেশ এই মানে খোঁচাইয়া তারা কোন দিকে যাচ্ছে, কি হবে, এটা দে ক্যানট ইভেন ইমাজিন। আর ওই যে যারা নাকি অতি উৎসাহী যে পাকিস্তানকে বাংলাদেশ তাদের আকাশসীমা ব্যবহার করতে দিবে যাতে ভারতে আক্রমণ করে, কিন্তু কথা হলো যে ভারতে আক্রমণ করতে হলে পাকিস্তান 5000 কিলোমিটার এই ঘুরে আসতে হবে, ঠিক আছে, সমুদ্রের ওপর দিয়া। তো তারপরে বাংলাদেশে আসতে হবে, তারপরে তো হয়েছে কথা। আর বাংলাদেশে যদি বিমান পাকিস্তান রাখে, আপনি কি মনে করেন সেই বিমানগুলি আস্থা থাকবে এক একটা? এবং সেই ক্ষেত্রে যদি ভারত মহাসাগরে ব্লকেট দেয় ভারত, তো বঙ্গোপসাগরে যদি একটা জাহাজও ঢুকতে না দেয়, তখন বাংলাদেশ তো যুদ্ধ করার খায়েশ মিটবেই, না খাইয়া শেষে ওই বঙ্গোপসাগরের লোনা জল খাইতে হবে। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।